প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসন্ন বার বিজিএস এমসিকিউ পরীক্ষায় সিটিসি থেকে যে সিটিসির যে সকল সেকশন এবং অর্ডার থেকে প্রশ্ন আসতে পারে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আহ, আপনারা আশা করি ধৈর্য সহকারে শুনবেন। আমাদের এই যে সেকশন গুলো আমি বলবো এবং অর্ডারের রুল গুলো বলবো, এগুলো থেকে অবশ্যই কোশ্চেন আসবে। এগুলো আপনাদের বেসিক। এখন যেহেতু প্রশ্ন অনেক বেশি কঠিন হয়, সেই জন্য আরো বেশি পড়তে হবে। তবে এগুলো যদি আপনার পড়া থাকে, মোটামুটি পাস আপনার নিশ্চিত। কারণ এই জায়গাগুলো থেকেই সাধারণত প্রশ্ন হয় এবং আপনারা জানেন, যেহেতু প্রশ্নগুলো ইদানিং আইন অঙ্গনের যারা দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে, বিচারিক অভিজ্ঞতা আছে, তারাই সাধারণত এই প্রশ্নগুলো করে থাকেন। এতে আহ, দীর্ঘদিনের বিচারিক অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিরা কোশ্চেন করার সময় কোর্ট কাছারিতে প্রচলিত যে বিষয়গুলো, সেগুলোই তাদের মাথায় আসে। এই কারণে আপনাদের কোর্ট কাছারিতে ব্যবহৃত হয় এমন প্র্যাকটিক্যাল সেকশন গুলো থেকে প্রশ্ন আসবে। সেটা মাথায় রেখে পড়াশোনা করতে হবে। যাই হোক, আমরা কথা না বলে শুরু করে আপনারা লিখে রাখেন যে সকল সেকশন এবং অর্ডার এবং রুল থেকে প্রশ্ন আসতে পারে। প্রথমে হলো সেকশন 1 থেকে প্রশ্ন আসতে পারে যে কোন সালে এটি কার্যকারিতা লাভ করেছে। সেকশন 2, এখানে বেশ কয়েকটা বিষয়ের সংজ্ঞা দেওয়া হয়েছে। সংজ্ঞাগুলোর মধ্যে ডিক্রির সংজ্ঞা থেকে প্রশ্ন আসতে পারে এবং ইতিমধ্যে এসেছে, আপনারা জানেন। সেকশন 2 সাবসেকশন 12 মিন প্রফিট, এখান থেকে প্রশ্ন আসতে পারে। 2013 সালে এখান থেকে প্রশ্ন এসেছিল। তারপরে সেকশন 3 আদালতের অধীনস্থতা অর্থাৎ সাবঅর্ডিনেশন, এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে। যে যে আহ, এখান থেকে যে প্রশ্ন আসতে পারে যে স্মল কজেস কোর্ট কোন আদালতের অধীনস্থ, এই প্রশ্নটা আসতে পারে এখান থেকে। সেকশন 5, এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে যে এখানে রেভিনিউ কোর্টের কথা বলা হয়েছে, রেভিনিউ কোর্টের কার্যপদ্ধতি কি হবে, এই ধরনের একটা প্রশ্ন আসতে পারে। বা কোনগুলো রাজস্ব আদালত, এই ধরনের। সেকশন 7, এখানেও স্মল কজেস কোর্টের কথা বলা হয়েছে এবং এই ধারায় বলা হয়েছে যে স্মল কজেস কোর্ট কি ধরনের আদেশ দিতে পারবেন, কোন কোন বিষয়গুলো আদেশ দিতে পারবে, এই জাতীয় বিষয়গুলো আসছে, এটা প্রশ্ন আসবে। সেকশন 9 থেকে আপনার পড়তে পারেন। এখানে আদালতের স্পেশালি সিভিল কোর্টের সাবজেক্ট ম্যাটার জুডিসডিকশন দেওয়া হয়েছে, এই বিষয়টা থেকে কোশ্চেন হতে পারে। সেকশন 10 থেকে কোশ্চেন হতে পারে স্টে অফ সুট, এটা আপনারা জানেন। উম, বেশ কয়েকবার এখান থেকে প্রশ্ন হয়েছে। সেকশন 11, এখান থেকে মাঝে মধ্যে প্রশ্ন হয় বার্ড বিজিএস এ, এটা রেজিওটিকেটার সংক্রান্ত সেকশন, এইটা আপনারা ভালো করে পড়বেন। এরপরে সেকশন 15, কোন আদালতে মামলা দায়ের করা যায়। এর আগে এখান থেকে প্রশ্ন এসেছিল, একটা সিভিল মামলা কোন আদালতে দায়ের করতে হয় সেই সম্পর্কে এই সেকশনটা। তারপরে সেকশন 16, অর্থাৎ এখানে বেশ কিছু মামলার কথা বলা হয়েছে। সেই মামলাগুলো যদি ভূমি সংক্রান্ত হয়, তাহলে তার মামলা কোথায় দায়ের করতে হবে, এটা সেকশন 16টা আপনাকে পড়তে হবে। এবং 17, 18, 19, এই জায়গাগুলো থেকে প্রায় প্রশ্ন আসে সিপিসি, এই সেকশনগুলো আপনার ভালো করে পড়বেন। এরপরে সেকশন 24, 24 থেকেও অনেক সময় প্রশ্ন আসে। এখানে জেনারেল পাওয়ার অফ ট্রান্সফার সম্পর্কে বলা হয়েছে, অর্থাৎ এক আদালত থেকে অন্য আদালতে মামলা স্থানান্তরের ক্ষমতা এখানে দেওয়া হয়েছে, এখান থেকে প্রশ্ন আসে। সেকশন 26, এখানে মামলা দায়ের সম্পর্কে বলা হয়েছে, এখান থেকে প্রশ্ন আসতে। সেকশন 30, এটা ইন্সপেকশন ডিসকাভারি ইত্যাদি সম্পর্কে, ইন্টারোগেটিভ ইত্যাদি সম্পর্কে বলা হয়েছে। সেকশন 30 এটা সিভিল সুটের একটা অন্যতম গুরুত্বপূর্ণ স্টেজ, যদিও এটা অবহেলিত। যাই হোক, সেকশন 32টা আপনি পড়তে পারেন। এখানে কেউ যদি আদালতের আদেশ, সিভিল কোর্টের আদেশ অমান্য করে, তাহলে 500 টাকা পর্যন্ত জরিমানা আদালত করতে পারে। তারপরে সেকশন 33 আপনি পড়তে পারেন, এখানে রায় ডিগ্রি সম্পর্কে বলা হয়েছে। আহ, তারপরে সেকশন 35 থেকে প্রশ্ন আসতে পারে, এখানে কম্পেনসেটরি কস্ট সম্পর্কে বলা হয়েছে। 35A থেকে প্রশ্ন আসতে পারে। এখানে মিথ্যা মামলা দায়ের অথবা মিথ্যাভাবে কোনো মামলায় প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে আদালত সর্বোচ্চ 20,000 টাকার
ক্ষতিপূরণ আদেশ দিতে পারে, এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে। সেকশন 35B, এখান থেকে প্রশ্ন আসতে পারে। এখানে বিলম্বে দরখাস্ত দেওয়ার ক্ষেত্রে আদালতের খরচা নির্ধারণের ক্ষমতা এখানে দেওয়া হয়েছে। এরপরে সেকশন 38 থেকে প্রশ্ন আসতে পারে। এখানে বলা হয়েছে যে কোন আদালত ডিগ্রি জারি করতে পারবে সে সম্পর্কে বলা হয়েছে। এবং সেকশন 48, এখান থেকে প্রশ্ন আসতে পারে। এখানে আহ, অর্থাৎ কতিপয় জারি মামলার কার্যক্রম বারিত করা হয়েছে, যে ঠিক টাইম লিমিটটা এখানে দেওয়া হয়েছে 48 ধারা, সে সংক্রান্ত প্রশ্ন আসতে পারে। এর আগে আহ, বারে একবার আসছিল, 2015 সালে এখান থেকে কোশ্চেন এসেছিল। এরপরে সেকশন 51, এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে। এখানে মোড অফ এক্সিকিউশন অফ সিভিল সিভিল সুট, অর্থাৎ দেওয়ানি মোকদ্দমার জারি কার্যক্রম সম্পর্কে বলা হয়েছে যে কতভাবে জারি করা যায়। তো এই প্রশ্ন সেকশনটা মুখস্থ রাখতে হবে, এখানে প্রশ্ন আসতে পারে। সেকশন 55, এখান থেকে প্রশ্ন আসতে পারে গ্রেপ্তার এবং আটক সম্পর্কে। এখানে বলা হয়েছে অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন সম্পর্কে। 56 ধারা থেকে প্রশ্ন আসতে পারে। এখানে বলা হয়েছে যে টাকার মামলার ডিগ্রি জারিতে কোনো মহিলাকে আটক বা গ্রেপ্তার করা যাবে না, এই ধরনের বিধান দেওয়া হয়েছে। এরপর সেকশন 58, এখানেও অ্যারেস্ট এবং ডিটেনশন সম্পর্কে বলা হয়েছে। 2015 সালে বার এমসিকিউতে এখান থেকে একটা প্রশ্ন এসেছিল। এরপরে সেকশন 60, এখানে ডিগ্রি জারিতে যে সকল সম্পত্তি ক্রয় করা যাবে বা বিক্রয় করা যাবে, এই ধরনের প্রশ্ন এসেছিল। মানে, তবে এই সেকশনটা মুখস্থ করতে হবে, এটা সেকশন মুখস্থ রাখতে হবে, কারণ এখানে অনেকগুলো আইটেমের কথা বলা আছে, কোনটা দিয়ে প্রশ্ন তৈরি হবে নো বোর্ডে নিজস্ব, এটা মুখস্থ রাখতে হবে। এরপরে সেকশন 62, এখানে বসত বাড়ি থেকে সম্পত্তি আটক সংক্রান্ত বলা হয়েছে। সেকশন 64, ক্রপের পর ব্যক্তিগত হস্তান্তর, এটা খুবই ইম্পর্টেন্ট একটা সেকশন, এটা থেকে প্রশ্ন আসতে পারে। এরপরে সেকশন 74, এখানে এক্সিকিউশনে কেউ যদি অবস্ট্রাকশন ক্রিয়েট করে, বাধা প্রদান করে, সে সংক্রান্ত বিধান এখানে দেওয়া হয়েছে। এরপরে সেকশন 75, এটা একদম মুখস্থ রাখতে হবে, এখান থেকে প্রশ্ন আসতে পারে। এখানে আদালতের কমিশন ইস্যু করার ক্ষমতা সংক্রান্ত বিষয় বলা হয়েছে। এরপরে সেকশন 79, এখানে সরকার কর্তৃক বা সরকারের বিরুদ্ধে মামলা সংক্রান্ত আহ, বিষয় বলা হয়েছে। এরপরে সেকশন 80, অর্থাৎ কেউ যদি সরকার বা সরকারি কর্মকর্তার বিরুদ্ধে মামলা করতে চায় তাহলে কতদিন পূর্বে তাকে নোটিশ দিতে হবে, সেই বিষয়টা এখানে আছে। এটাও ইম্পর্টেন্ট সেকশন, এখান থেকে প্রশ্ন হতে পারে। এরপরে সেকশন 81, গ্রেপ্তার এবং ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি, অর্থাৎ সরকারি কর্মকর্তাকে আদালত ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিতে পারবে, এটা খুবই ইম্পর্টেন্ট। এরপরে সেকশন 82, এটা ডিগ্রি জারি সম্পর্কে বলা হয়েছে, যে সরকার বা সরকারি কর্মকর্তার বিরুদ্ধে কিভাবে ডিগ্রি জারি করতে হবে, এখান থেকে প্রশ্ন আসতে পারে। এরপরে সেকশন 88, ইন্টারপ্রিটেড সুট সম্পর্কে এখানে বলা হয়েছে, এখান থেকে প্রশ্ন আসতে পারে। 89A, এটা আপনারা জানেন, এটা মিডিয়েশন সংক্রান্ত, এই সেকশনটা থেকে অবধারিত ভাবে প্রশ্ন আসতে পারে। সো এটা মুখস্থ রাখবেন। এগুলো অনেকগুলো ইম্পর্টেন্ট জিনিস সেখানে বলা হয়েছে, যেমন মধ্যস্থতার সময়সীমা সম্পর্কে বলা হয়েছে, কে মধ্যস্থ করতে পারবে সে সম্পর্কে বলা হয়েছে, মধ্যস্থতার ফলাফল কি হবে সে সম্পর্কে বলা হয়েছে, আপিল আদালতের মধ্যস্থ চলবে কি না, এতে নানা ধরনের বিষয় আছে। এই সেকশনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেকশন 95 ইম্পর্টেন্ট, এখানে অপর্যাপ্ত কারণে গ্রেপ্তার, নিষেধাজ্ঞা বা প্রক্রিয়া আদেশ প্রাপ্তির ক্ষতিপূরণ সম্পর্কে বলা হয়েছে। এই সেকশনটা আপনারা পড়তে পারেন। এরপরে সেকশন 96, এখানে খুবই একটি ইম্পর্টেন্ট সেকশন। এখানে আহ, বলা হয়েছে যে ডিগ্রির বিরুদ্ধে আপিল করা যাবে, যে কোনো ডিগ্রির বিরুদ্ধে আপিল করা যাবে, কে আপিল করতে পারবে, কখন আপিল করতে পারবে, বিশেষ করে কে আপিল করতে পারবে, এই জায়গা থেকে প্রশ্ন আসতে পারে। 2012 সালের এমসিকিউতে একটা প্রশ্ন হয়েছিল। এরপরে 97, সেকশন 97, এখানেও ইম্পর্টেন্ট সেকশন। এখানে বলা হয়েছে প্রাথমিক ডিগ্রির বিরুদ্ধে আপিল না করার ফলে চূড়ান্ত ডিগ্রির বিরুদ্ধে আপিল করা যাবে না, এটাও খুব একটা ইম্পর্টেন্ট সেকশন। এরপরে আপিল, মানে কোন কোন আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে, তার মধ্যে একটা সেকশন দেওয়া হয়েছে 104 ধারায়। বলা হয়েছে যে কোন কোন আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে। সো এটাও ইম্পর্টেন্ট। এবং 107 ধারায় আপিল আদালতের ক্ষমতা দেওয়া হয়েছে, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, যে আপিল আদালত কোন কোন ক্ষেত্রে কি ধরনের ক্ষমতা প্রয়োগ করতে পারে, এই সেকশনটা মুখস্থ রাখতে হবে, কারণ এখানে একাধিক বিষয়ের কথা বলা হয়েছে। সো এগুলো থেকে প্রশ্ন হতে পারে। আমি যখন বলবো যে এই সেকশনটা মুখস্থ করতে হবে, আপনি অবশ্যই এটা মুখস্থ রাখবেন, কারণ সে জায়গা থেকে একাধিক ভাবে নানান ভাবে ঘুরে ফিরে প্রশ্ন হতে পারে, এই জন্য কিছু কিছু সেকশন একদম মুখস্থ রাখতে হবে।
এরপরে রিভিউ সম্পর্কে বলা হয়েছে 114 ধারা, এটা খুব ইম্পর্টেন্ট। এখান থেকে 2012 সালের এমসিকিউ তে একটা প্রশ্ন এসেছিল, 13 সালে এসেছিল, 15 সালে এসেছিল। রিভিউ সংক্রান্ত বিষয়ে প্রশ্ন আসতে পারে, দিস ভেরি মাচ ইম্পর্টেন্ট। অর্ডার 47, সেশন 114, এই দুটো মিলে নানা ধরনের প্রশ্ন আসতে পারে। এরপরে 115 ধারায় রিভিশন সম্পর্কে বলা হয়েছে। এটাও খুবই খুবই ইম্পর্টেন্ট সেকশন। এটা কোর্ট কাছারিতে এগুলো সেকশন প্র্যাকটিক্যালি ইউজ হয়ে থাকে। সো 115টা মোটামুটি ভালো করে মুখস্থ রাখতে হবে। উম, এখান থেকে বিগত 12 সালে, 13 সালে, 15 সালে কোশ্চেন হয়েছে। সো 114, 15 খুবই ইম্পর্টেন্ট, এই জায়গা থেকে প্রশ্ন হতে পারে। এরপরে যে প্রশ্নগুলো, সেকশন গুলো খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো 144। এখান থেকে প্রশ্ন আসতে পারে। এখানে রেস্টিটিউশন সম্পর্কে বলা হয়েছে। এখানে গত 13 সালে একটা প্রশ্ন এসেছিল, খুবই ইম্পর্টেন্ট। এই 144, এই সেকশনটা রেস্টিটিউশনটা পড়তে হবে। তারপরে 151 ধারা, যেটাকে আমরা আদালতের এই সহজাত ক্ষমতা বলি। হম আহ, সেটা সম্পর্কে 151 তো খুবই বিখ্যাত সেকশন, কোর্ট কাছারিতে মানে প্রতিনিয়ত ব্যবহৃত হয়। তো এইটা সম্পর্কে আপনার প্রশ্ন আসতে পারে নানাভাবে, 12 সালে এসেছে। তো এই জিনিসটা ভালো করে করতে হবে। তো আজকে আমরা শুধুমাত্র দেখলাম সিপিসির কোন কোন সেকশন গুলো থেকে আপনার ইম্পর্টেন্ট এমসিকিউ প্রশ্ন হতে পারে, সেটা বার অথবা বিজের যে ধরনের এমসিকিউ পরীক্ষা হোক না কেন, এই সেকশন গুলো একদম আপনার একদম পড়তে হবে। এগুলো আপনার বেসিক। আশা করি এই সাজেশনটা আপনাদের কাজে লাগবে। এই সাজেশন গুলো আপনারা ভিত্তি হিসেবে পড়বেন, ফাউন্ডেশন হিসেবে পড়বেন। এখন যেহেতু কোশ্চেন করা হয় মানে অনেকটা কঠিন করা হয়, এবং যেন বেশি পাশ করতে না পারে এই ধরনের একটা টেন্ডেন্সি কোশ্চেন থেকে আমরা লক্ষ্য করি। উম, এই জন্য আপনারা এই জিনিসগুলো আগে ভিত্তি হিসেবে পড়বেন, তারপর আরো একটু বাড়ায় পড়তে হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। এরকম ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবং আপনারা যারা ঘরে বসে আপনাদের এমসিকিউ পরীক্ষার প্রিপারেশন করতে চান, যাচাই করতে চান, আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আপনি আমাদের প্রায় 4,000 এমসিকিউ প্রশ্ন থেকে অনলাইনে পরীক্ষা দিতে পারবেন এবং নিজে পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করতে পারবেন। থ্যাংক ইউ।